This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. আমরা প্রথমেই যে ছবি দেখাচ্ছি এই ছবি ঐতিহ্যবাহী বাংলার ছবি। গতকাল সন্ধ্যে 7টায় যখন আমরা আপডেট বাংলা খবর করছি তখন এই অবস্থা রয়েছে। তার 2 ঘন্টা 2.5 ঘন্টা পরের ছবিটা দেখুন, ঐতিহ্য কিভাবে পুরো ছাই হয়ে গেছে। অনেকগুলো প্রশ্ন উঠছে কিন্তু এখনো তার কোনো উত্তর পাওয়া যাচ্ছে না। আজকে সকালের ছবি দেখুন, এই হচ্ছে আজকে সকালের ছবি, এই হচ্ছে আজকে সকালের ছবি। একটা বাংলো পুড়ে গেল, একটা ঐতিহ্য পুড়ে গেল, আর আগুন তো নিভে গেছে, কিন্তু সেই আগুনে কার্যত হাত সেঁকে নিচ্ছেন সব রাজনৈতিক দলের নেতা নেত্রীরাই। এটাই বোধহয় বাংলার ঐতিহ্য দাঁড়িয়েছে। দেখুন, উত্তরবঙ্গে পর্যটনের মুকুট, বেড়াতে গেলে পর্যটকদের প্রথম পছন্দ জলদাপাড়া জাতীয় উদ্যানের হলং বনবাংলো। জঙ্গলের মাঝে এই বাংলোর বারান্দা থেকে জ্যোৎস্না রাতে বন্যপ্রাণীর অবাধ যাতায়াত উপভোগ করতেন পর্যটকরা। সেই হলং বাংলো ভস্মীভূত। সবুজের মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা হলং বনবাংলো এক মুহূর্তে নেই এর পাতায়। মঙ্গলবার রাত 9টা হলং বনবাংলোতে আগুন লাগার খবর। কাঠের তৈরি বাংলোয় আগুন ছড়িয়ে পড়তে সময় লাগেনি। জঙ্গলের অন্ধকারের মাঝে জ্বলন্ত হলং বনবাংলোকে দেখে আঁতকে ওঠে গোটা বাংলা। দমকল যতক্ষণে পৌঁছয় ততক্ষণে সব শেষ। সকাল হতেই স্পষ্ট হয় ঐতিহ্যের হলং বনবাংলোর দগ্ধ চেহারাটা। পোড়া দাগ নিয়ে তখন শুধু দাঁড়িয়ে হলং বাংলোর ইটের ভিতটুকু। কি করে পুড়ে খাক হয়ে গেল গোটা বনবাংলো? বন দপ্তরের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লাগে। যেটা বলছে হয়তো ইলেকট্রিক্যাল কোনো ইকুইপমেন্ট থেকেই শুরু হয়েছে। হ্যাঁ, আমরা অন্য কোনো কারণ দেখছি না এক্সেপ্ট অ্যাক্সিডেন্টাল ফায়ার ছাড়া। এসির যে আউটডোর ইউনিট আছে ওটা বার্স্ট করেছে, তো ওখান থেকে অনেকটা আগুনটা ছিড়িয়ে ফেলেছে। মুখ্য বনপালের বক্তব্যের পরেই বিরোধীরা একাধিক প্রশ্ন তুলেছেন। 15ই জুন থেকে পর্যটকদের জন্য 3 মাস বন্ধ হলং বাংলো। গত কয়েকদিন ধরে বৃষ্টিতে ভাসছে উত্তরবঙ্গ। মঙ্গলবার রাতেও টানা বৃষ্টি হচ্ছিল, তাই তাপমাত্রাও ছিল কম। তারপরেও কেন হলং বনবাংলোয় এসি চলছিল? উত্তরবঙ্গে বাতারিয়াটে ধারাবাহিকভাবে বৃষ্টি হচ্ছে, কি করে শর্ট সার্কিট হলো এবং কি করে এসি ব্লাস্ট হলো। যেহেতু 15 জুন থেকে ফরেস্টে ঢোকা নিষেধ, সেখানে কোনো পর্যটকরা যাচ্ছে না, সেখানে এসি চালু কি করে থাকলো? কোথাও না কোথাও কারো সেখানে গাফিলতি রয়েছে। ডুয়ার্সের জলদাপাড়া জাতীয় উদ্যানে 1967 সালে তৈরি হয় হলং বনবাংলো। গত 57 বছর ধরে দেশ বিদেশের বহু পর্যটক এই বনবাংলোয় থেকেছেন। হলং বনবাংলোর অন্যতম আকর্ষণ ছিল কাছেই সল্ট পিট। বিভিন্ন বন্যজন্তু ও পাখিদের অবাধ আনাগোনা উপভোগ করতেন পর্যটকরা। পর্যটকদের কাছে হট কেক সেই হলং বাংলোর এমন পরিণতি মেনে নিতে পারছেন না স্থানীয় ব্যবসায়ীরাও। উপযুক্ত তদন্ত হোক, মানুষ জানুক এর অরিজিনাল কারণটা। অবশ্যই কিছু না কিছু ব্যাপার হয়েছে, না হলে তো এত বড় কাণ্ড হয় না। এর পেছনে কি কোনো নাশকতার কোনো ব্যাপার রয়ে গেছে? সামথিং ইজ দেয়ার, কিছু না কিছু তো আছে। অগ্নিকাণ্ড নিয়ে তদন্ত চাইছেন বিজেপির রাজ্য সভাপতিও। তদন্ত হলে জানা যাবে কি অবস্থায় আছে, কেন হয়েছে এই ধরনের ঘটনা। তো এখন সেই বাংলা হঠাৎ করে পুড়ে গেল কেন, পেছনে কি আছে, কি রহস্য আছে, তদন্ত হওয়া উচিত। ওটা কাউকে বিক্রি টিক্রি করবে মনে হয়, হর্ষ নেওয়াটাকে দিবে মনে হয়। ওই জন্য অনেক রকম কথা বলবেন, অনেক রকম গল্প ভাববেন। আমিও বলতে চাইছি যে রেলওয়ে দুর্ঘটনা হলো, এত সুন্দর রেল লাইন বিছানোর পরেও কেন কিভাবে রেল লাইনের হচ্ছে। তো অ্যাক্সিডেন্ট হয়। ডিপার্টমেন্ট থেকে আমরা তদন্ত করছি, কোথা থেকে কি হয়েছে এটা আমরা কারো মুখের কথা বিশ্বাস করতে চাইছি না। তদন্ত হোক। উত্তরবঙ্গ সফরে গেলেই জলদাপাড়া জাতীয় উদ্যানের হলং বনবাংলো ছিল প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর পছন্দের ডেস্টিনেশন। উত্তরবঙ্গে সেই ঐতিহ্যের এমন পরিণতি পর্যটকদের মেনে নিতে কষ্ট হচ্ছে। কিন্তু বৃষ্টির সময় এরকম হলো, এটা তো একটু সব শুনে একটু অবাক লাগছে। তো এটা এখানে প্রশাসনকে দেখা উচিত, খতিয়ে দেখা উচিত যে কিসের থেকে এই জিনিসটা হয়েছে। পর্যটকদের মন খারাপ, ব্যবসার বড় ক্ষতির আশঙ্কায় স্থানীয়রা। বুধবার প্রতিবাদে সরব হয়েছেন ব্যবসায়ীরা। বন দপ্তরের কাছে রিপোর্ট চেয়েছেন নবান্ন। 15ই সেপ্টেম্বর পর্যটকদের জন্য খুলবে জঙ্গল। তার আগে হলং বনবাংলো নতুন করে তৈরির দাবি ব্যবসায়ীদের। কিন্তু তাতে কি ঐতিহ্য ফিরবে? আলিপুরদুয়ারের জলদাপাড়া থেকে সুজিত রায়, TV9 বাংলা।
দেখলেন তো, যত কাণ্ড যেন উত্তরবঙ্গে। তিনটে দিন পেরিয়ে গেছে, রেল দুর্ঘটনার কারণ এখনো পর্যন্ত জানা যায়নি, অথচ মাত্র 3 ঘন্টার মধ্যেই রেলের তরফ থেকে দায়ী করা হয়েছিল ওই মালগাড়ির চালককে, যিনি আজ মৃত। আতশ কাচের নিচে চর্চায় জিআরপির ভূমিকা। অভিযোগ, একজন যাত্রীকে সাদা কাগজে সই করানো হয়েছে আর তারপরে অভিযোগ করানো হয়েছে ওই মৃত চালকের বিরুদ্ধে। বুঝতে পারছেন কি অবস্থা? ওদের চর্চা দুটো বিষয় নিয়ে হওয়া উচিত। দেখুন, সোমবার রাঙাপানিতে প্রাণঘাতী ট্রেন দুর্ঘটনা। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পেছনে মালগাড়ির ধাক্কা। দুর্ঘটনার পিছনে দায় কার? তদন্ত শেষ না হলে উত্তর পাওয়া অসম্ভব। কিন্তু দুর্ঘটনার 48 ঘন্টার মধ্যেই রেলের ট্র্যাকে বিতর্ক ছুটছে, কারণ একের পর এক প্রশ্নে বিদ্ধ হচ্ছে রেলের ভূমিকা। দুর্ঘটনার জন্য কার্যত মালগাড়ির মৃত চালকের ঘাড়েই দোষ চাপিয়েছিল রেল। মালগাড়ির সহ চালককে আগেভাগে মৃত বলে দিয়েছিলেন রেল বোর্ডের চেয়ারপারসন। এবার ট্রেন দুর্ঘটনার তদন্ত নিয়ে প্রশ্নের মুখে জিআরপি। কি করে দুর্ঘটনা, দায় কার, সেই খোঁজ খবর করতে হলে এফআইআর করতে হয়। সেই মতোই কাঞ্চনজঙ্ঘার এক যাত্রীর অভিযোগের ভিত্তিতে মালগাড়ির মৃত চালক ও আহত সহকারী চালকের বিরুদ্ধে এফআইআর করে জিআরপি। কার অভিযোগের ভিত্তিতে এই এফআইআর? TV9 বাংলা খোঁজ খবর করতেই শিলিগুড়িতে চৈতালি মজুমদারের খোঁজ মেলে। তার অভিযোগের ভিত্তিতেই মালগাড়ির চালকদের বিরুদ্ধে এফআইআর করেছিল জিআরপি। কিন্তু দুর্ঘটনায় আহত চৈতালির বিস্ফোরক দাবি, তিনি কোনো বয়ানই দেননি, শুধু চিরকুটে সই করেছিলেন। জিআরপিএস এসেছিল, সে হচ্ছে একটা চিরকুট দিয়েছিলেন আমাকে, সেখানে আমার নাম, আমার অ্যাড্রেস সব লেখা ছিল। নিচে বলেছিল আমার সিগনেচার করতে আর ডেটটা লিখে দিতে। আমি শুধু সিগনেচারটা, ডেটটাই শুধু করে দিয়েছি। তাহলে কি করে চৈতালি মজুমদারের অভিযোগের ভিত্তিতে মালগাড়ির চালকদের বিরুদ্ধে এফআইআর করলো জিআরপি? অভিযোগের বয়ানই বা কার? চৈতালির বাবার বিস্ফোরক দাবি, সাদা কাগজে সই করিয়ে নিয়েছিল জিআরপি। ট্রেনের ভিতরে ছিল, কে মানে মার্চের পিছন থেকে ও তো জানার ব্যাপার নেই। সে এখন সাদা কাগজে একটা সই করাই ছিল হসপিটালেই। না, বলছে যে এটা অ্যাড্রেসটা নিলাম। আপনি ছিলেন তো? হ্যাঁ, আমি ছিলাম। মালগাড়ির চালকের বিরুদ্ধে এফআইআর নিয়ে আহত যাত্রীর দাবি, আমি তো কোনো এফআইআর প্রথমত করিনি। এবার আমাকে নিয়ে যে এত কিছু হচ্ছে সেটা তো আমার ধারণার বাইরে, সেটা তো আমি জানি না। আমি এখন আপনাদের মুখে জানতে পারছি, কারণ আমি এরকম কোনো এফআইআর করিনি কাউকে। আমি কোনো লিখিত অভিযোগ দেইনি। এখানেই প্রশ্ন অনেক। অভিযোগপত্র অনুযায়ী চৈতালির অভিযোগে মৃত চালকের বিরুদ্ধে এফআইআর, কিন্তু মালগাড়ির চালক ও সহ চালকের ওপর দায় চাপাতে নারাজ চৈতালি। কেন সাদা কাগজে সই করিয়ে মৃত চালকের বিরুদ্ধে এফআইআর করল জিআরপি? জিআরপির ভূমিকা ঘিরে ঘনাচ্ছে রহস্য। বিজেপির অভিযোগ, জিআরপি হচ্ছে রাজ্য পুলিশের অংশ। তাহলে এবার বুঝুন যে রাজ্য পুলিশ কি কারণে তড়িঘড়ি যিনি হসপিটালে ভর্তি তার কাছ থেকে একটা সই করিয়ে সাদা কাগজে এফআইআর দায়ের করলো। এবং এর থেকে এটা প্রমাণিত যে মুখ্যমন্ত্রীর 1 পয়েন্ট তার হচ্ছে আমি বলবো লক্ষ্য ছিল, সেটা হচ্ছে রেলকে মেলাইন করা, কেন্দ্রের সরকারকে মেলাইন করা। আর এই মেলাইন করতে গিয়ে তিনি তার দপ্তরকে ব্যবহার করেছেন কিনা তার তদন্ত কে করবে? আহত মালগাড়ির সহচালক ও চৈতালি মজুমদারের সঙ্গে দেখা করে শিলিগুড়ির মেয়র গৌতম দেবের অভিযোগ, ওই মেয়েটি কোনো কিছু জানার কথাই না। ও অনেক আজকে গেছি, কথা বলেছি, ও কিছুই জানে না। মৃত ব্যক্তি দের ঘাড়ে দোষ চাপিয়ে দাও, এর থেকে আইরনি। তদন্তটা পুরোপুরি একটা आई वॉशिंग ছাড়া কিছুই না। जीआरपी के बारे में अभी जानकारी नहीं है, और जीआरपी का इससे सीआरएस इंक्वायरी के साथ कोई संबंध भी नहीं है। रेलवे एक्सीडेंट में अगर किसी जान माल की क्षति होती है तो ऑटोमेटिक सीआरएस साहब इंक्वायरी करते हैं उसमें। जानकारी लेने के बाद ही अपना एक रिपोर्ट बना कर देंगे, जिसमें कि साफ साफ कॉज होगा कि किस कारण से ये घटना हुई थी। দুর্ঘটনার পরপরই মালগাড়ির সহচালককেও মৃত ঘোষণা করেছিলেন রেল বোর্ডের চেয়ারপারসন, অথচ সেই মনু কুমার হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনার কারণ জানতে তার বয়ান গুরুত্বপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। একই সঙ্গে জিআরপির তদন্ত নিয়েও রহস্য ঘনাচ্ছে জোর। প্রসেনজিৎ ও সায়ন্তর রিপোর্ট, TV9 বাংলা।